আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের বোর্ড পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো তোমাদের কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান। আজকে হচ্ছে আমরা এই পদার্থবিজ্ঞানেরই সাবজেক্ট অ্যানালাইসিস করব, অর্থাৎ রিসেন্ট ইয়ারে ২০১৯ থেকে ২৫-এর মধ্যে তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে এর মধ্যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে, বা কোন চ্যাপ্টারটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট বা কোনটা সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, আমরা এগুলো একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেন এই যে বোর্ড পরীক্ষার পূর্ববর্তী যেই অল্প একটু টাইম আছে তোমাদের, এই টাইমে যেন তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারো। চলো আমরা শুরু করি। প্রথমেই যদি আমরা এই ম্যাপটার দিকে তাকাই বা আমাদের যে এই চার্টটা আছে এটার দিকে যদি তাকাই, সবার আগে আমাদের যেই দিকে চোখ পড়বে সেটা হচ্ছে ভাইয়া এই যে দেখো 150 করে ফেলছে কে, অধ্যায় 2 গতি। এবং একইভাবে তোমরা যদি এমসিকিউ এর কলামে দেখো, দেখবা সবচেয়ে বেশি যেমন গতি চ্যাপ্টার থেকে আসে। প্রত্যেকটা কলাম যদি দেখো ক খ গ ঘ, ক খ গতে কিন্তু গতি ফার্স্ট, শুধুমাত্র ঘতে কিন্তু এই চ্যাপ্টার 4-এর কাছে গতি চ্যাপ্টারটা একটু অল্প ব্যবধানে পিছায় আছে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আনডাউটেডলি কিন্তু গতি চ্যাপ্টার। অর্থাৎ চোখ বন্ধ করে সবাই কিন্তু আমরা এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্স মানে সবচেয়ে বেশি এটা স্বীকার করব। তার মানে এখান থেকে কি দাঁড়াচ্ছে ভাইয়া, আমাদের যাদের এই চ্যাপ্টারটা একটু ল্যাকিংস আছে বা আমাদের যাদের এই চ্যাপ্টারটা ধরো খুব বেশি ভালো মতো পড়া হয় নাই, তাদের কিন্তু ল্যাকিংসটা ফিল আপ করা লাগবে। এবং বোর্ড পরীক্ষায় কিন্তু অবশ্যই এই চ্যাপ্টার থেকে একটা কিংবা ক্ষেত্র বিশেষে 2টা চ্যাপ্টার থাকতে পারে। কারণ দেখো চ্যাপ্টার কিন্তু আছে 1 2 3 4 5 6 7, হয়তো 2টা বা কোনো ক্ষেত্রে 1.5টা এরকম কোয়েশ্চেন থাকবে। আমাদের অবশ্যই এটার ভালো প্রিপারেশন নিতে হবে। এরপর যদি আমরা গুরুত্বের দিকে তাকাই, দেখব চ্যাপ্টার 4 বা চ্যাপ্টার 7 যেটা, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্স বেশ ভালো। চ্যাপ্টার 4 7 8 অর্থাৎ এগুলার কিন্তু ইম্পর্টেন্স ভালো বেশি। আমরা যদি 2 নাম্বার বলতে চাই, চ্যাপ্টার 4 থাকবে 2 নাম্বারে। রিজন হচ্ছে দেখো এখান থেকে এমসিকিউ আছে খুব ভালো পরিমাণে, সিকিউ এর ক খ গ ঘ সবগুলোই ভালো অ্যামাউন্টে আছে। স্পেশালি ঘ নাম্বার কিন্তু সবচেয়ে বেশি চ্যাপ্টার 4 থেকে থাকে। তারপর যদি আমরা দেখি, তারপর কিন্তু থাকবে চ্যাপ্টার 7 চ্যাপ্টার 8, এগুলা কিন্তু 3 4-এ থাকবে। আমরা যদি একটু র্যাঙ্কিং করতে চাই, আমরা বলতে পারি চ্যাপ্টার 7 হবে 3, চ্যাপ্টার 8 হবে 4, অর্থাৎ এদের ইম্পর্টেন্স অনেকটা সিমিলার স্টেজে। তারপর যদি আমরা যাই, দেখব চ্যাপ্টার 1 থেকেও ভালো কোয়েশ্চেন আসছে, 3 থেকেও আসছে, 10 থেকে একটু কম আসছে। তোমাদের একটু জানায় রাখি, 10 থেকে আপাত দৃষ্টিতে কোয়েশ্চেন একটু কম মনে হইলেও এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স কম এমন কিন্তু বলা যাবে না। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন একটু কম আসছে, রিজন হচ্ছে 2019 থেকে 25-এর মধ্যে অনেকগুলো বছর কিন্তু শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে। স্পেশালি 20-এর পর থেকে 21 22 23 24 এই বছরগুলোতে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। ওই শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু চ্যাপ্টার 10 ছিল না। এই কারণে আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন অনেক কম। বাট এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স কিন্তু একদম তলানিতে বলা যাবে না। এটার ইম্পর্টেন্স কিন্তু অধ্যায় 1-এর চেয়ে বেশি সিকিউ এর জন্যে। অধ্যায় 1 থেকে দেখো ভালো অ্যামাউন্টের প্রশ্ন আসছে, 3 থেকেও, অর্থাৎ আমরা এর পরে কিন্তু 1 3 এবং 10-কে রাখতে পারি। যেহেতু তোমাদের এটা 7টা চ্যাপ্টার 7টা সিকিউ থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তো এমসিকিউ থাকবেই। আর বলতে পারো প্রত্যেক চ্যাপ্টারই কিন্তু সিকিউতে কিছু পরিমাণ টাচ থাকবে। কারণ যখন হচ্ছে চ্যাপ্টার আরও বেশি থাকে, অর্থাৎ 12-13টা চ্যাপ্টার থাকে, তখন কিন্তু কোনো চ্যাপ্টার সিকিউ থেকে বাদ যায়। বাট এবার কিন্তু তোমাদের কোনো চ্যাপ্টারই বাদ যাবে না। হয়তো এমন হতে পারে গতি থেকে 1.5টা থাকবে আর চ্যাপ্টার 1 থেকে অর্ধেক থাকবে, এরকম হইতে পারে। কিন্তু চ্যাপ্টার 1 থেকে কিন্তু কিছু না কিছু অংশ থাকবেই সিকিউতে। তো মোটামুটি আমরা এখান থেকে যেটা বুঝলাম ভাই, আমাদের চ্যাপ্টারের ইম্পর্টেন্স কোনটায় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে গতি। তারপর হচ্ছে ভাইয়া কাজ ক্ষমতা শক্তি, এরপর আমাদের তরঙ্গ, আলোর প্রতিফলন, এগুলা সিমিলার স্টেজে আছে। তারপর থাকবে বল, তারপর স্থির তড়িৎ, এবং শেষে হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ, কারণ এটা থেকে এমসিকিউ অনেক বেশি থাকে। এখন আমরা ভাইয়া ওভারঅল তো একটা ওভারভিউ দেখলাম, আমরা এখন জানতে চাচ্ছি ভাইয়া একটা চ্যাপ্টারের ভিতরে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বেশি। কারণ একটা চ্যাপ্টারে তো অনেকগুলো টপিক থাকে। লেটস সে গতি চ্যাপ্টারের মধ্যে তো অনেকগুলো টপিক আছে, পরন্ত বস্তুর সূত্র আছে, লেখচিত্রগুলো আছে, কোনটার ইম্পর্টেন্স একটু বেশি হবে, চলো আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখব যে ভাইয়া এই যে টপিক 1 চ্যাপ্টার 1-এর ক্ষেত্রে
ভৌত রাশি, উপসর্গ, একক, মাত্রা। তোমরা জানো এটা থেকে কিন্তু সিকিউ গ ঘতে আসার মতো কোনো কিছু নাই, সর্বোচ্চ বরং ক খ আসতে পারে। সেটা দেখো বেশ ভালো অ্যামাউন্টে আসছে। আর এমসিকিউ কিন্তু খুব বেশি আসছে, অর্থাৎ আমরা বলতেই পারি চ্যাপ্টার 1 থেকে যদি এমসিকিউ আসে আমাদের হচ্ছে এই পদার্থবিজ্ঞানের যেই ইতিহাস আছে, একই সাথে উপসর্গগুলো আছে, অর্থাৎ কিলো, মেগা, গিগা, টেরা, মিলি, মাইক্রো, ন্যানো, ওইগুলো থাকবে। এবং একক ও মাত্রা, বিভিন্ন রাশির একক লাগবে, বিভিন্ন রাশির মাত্রা লাগবে, এইগুলা কিন্তু বেশ ভালো অ্যামাউন্টে আসে। অর্থাৎ আমরা বলতেই পারি এমসিকিউ এর জন্য এককভাবে দেখবা যে সবচেয়ে বেশি এমসিকিউ কিন্তু এটা থেকেই আসছে। দেখবা অন্য কোনো চ্যাপ্টারেই খুব বেশি এমসিকিউ কোনো একটা টাইপ স্পেসিফিক থেকে এত বেশি রেয়ারলি আসছে। এরপর আমাদের পরিমাপের যেই যন্ত্রপাতি আছে খুবই ইম্পর্টেন্ট এটা সিকিউ এর জন্য। এখানে আমাদের ভার্নিয়ার স্কেল আছে, তোমরা জানো ভার্নিয়ার স্কেলের ম্যাথ কিন্তু বোর্ডে খুবই কমন একটা জিনিস, প্রায়ই আসে। আর স্ক্রু গজ আছে, এই দুইটা জিনিস থেকে কিন্তু প্রায়ই বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। দেখবা এখান থেকে কিন্তু সিকিউতে গতে এবং ঘতে ডিসেন্ট কোয়েশ্চেন আসছে, একই সাথে এমসিকিউ কিন্তু এটা টাচ করে। তারপর আমরা পরিমাপের ত্রুটি, অর্থাৎ শতকরা ত্রুটি কত, পরম ত্রুটি কত, এই জিনিসগুলা হিসাব নিকাশ কিন্তু দেখতে হবে। দেখো সিকিউ এর গ নাম্বারে এবং ঘ নাম্বারে কিন্তু এখান থেকে খুব বেশি অ্যামাউন্টে কোয়েশ্চেন আসে। অর্থাৎ আমাদের এখানে বলে দিবে যে দৈর্ঘ্য নির্ণয়ে যদি ত্রুটি এত হয় তাহলে আয়তন নির্ণয়ে ত্রুটি কত, ওইগুলা কিন্তু আমাদের হিসাব নিকাশ করতে হয়। অর্থাৎ আমি যদি একটু লিখে দেই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, ধরো আমাদের প্রায়ই বলে দেয় যে দৈর্ঘ্য নির্ণয়ে ত্রুটি x%, কোন একটা ঘনকের ক্ষেত্রে, হ্যাঁ, দৈর্ঘ্য নির্ণয়ে ত্রুটি x%, তবে হচ্ছে আয়তন নির্ণয়ে ত্রুটি কত, আয়তন নির্ণয়ে ত্রুটি তোমরা দেখেই বুঝে যাওয়ার কথা, এটা কিন্তু 3x% হবে। তো এটা এমসিকিউ এর জন্য, সিকিউতে কিভাবে করে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখবা ভালো অ্যামাউন্টের গ ঘতে প্রশ্ন আসছে এখান থেকে। এরপর আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং বলতে পারো তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা গতি, এইটার মধ্যে ঢুকি। দেখো গতি চ্যাপ্টার থেকে প্রথম টাইপে আমাদের দূরত্ব স্মরণ থাকবে, কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি এগুলো চিনতে হবে, দ্রুতি বেগ থাকবে, ত্বরণ বন্ধন থাকবে, এই জিনিসগুলো হিসাব নিকাশে দেখবা এগুলো থেকে কিন্তু সিকিউ খুব বেশি আসে না, আসে ক খ এবং এমসিকিউ। অর্থাৎ আমরা বলতে পারি এটা সিকিউ এর জন্য লেস ইম্পর্টেন্ট, যেটা আমরা একবারই ডিসিশন নিতে পারি। এরপর গতির সমীকরণ, অর্থাৎ গতিতে আমাদের যেই সমীকরণগুলো আছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম আরও দুইটা সমীকরণ আছে। এই সমীকরণগুলো ইউজ করে যদি দেখো দেখবে এখান থেকে এমসিকিউও আসে অনেক ভালো, এবং গ ঘতে তো খুব বেশি, এখান থেকে ক খ আসে না। অ্যাকচুয়ালি ক খ আসার মতো কোনো উপাদানই নাই এখানে, কারণ এখানে সূত্র। পরন্ত বস্তু থেকে যদি দেখো এখানে গ্যালিলিওর আমাদের 3টা সূত্র আছে, ওই সূত্রগুলো ব্যবহার করে এমসিকিউ মোটামুটি আসে, অন্যগুলোর তুলনায় অনেক কম। ক খ গ্যালিলিও সূত্রগুলো লিখতে দেয় প্রায়, আর গ ঘ দেখো খুব বেশি আসে নাই। অর্থাৎ আমরা বলতে পারি যে গতির সমীকরণের তুলনায় কিন্তু পরন্ত বস্তুর ইম্পর্টেন্সটা বেশ কম। এরপর নিক্ষিপ্ত বস্তু আর পরন্ত বস্তু অ্যাকচুয়ালি একই রকমের, একই টাইপের মধ্যে আমরা বলতে পারি। এখান থেকেও দেখো গ ঘ কিন্তু একটু কম আসছে আগের তুলনায়। এরপর দেখো ঘয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বা এমসিকিউ এর জন্য লেখচিত্র। তোমরা প্রায়ই দেখবা ভি ভার্সেস টি লেখচিত্র দিয়ে দেয়, এস ভার্সেস টি লেখচিত্র দিয়ে দেয়, কোনটার ক্ষেত্রফল কি প্রকাশ করে, কোনটার ঢাল কি প্রকাশ করে, ওইগুলো কিন্তু প্রায়ই লাগে আমাদের। দেখো এখান থেকে এমসিকিউ আসে এবং সিকিউতে ঘ নাম্বারে আসে। এই যে ভাই আমরা অ্যানালাইসিসটা দেখলাম, অ্যানালাইসিসটা দেখে আমরা কি ডিসিশন নিতে পারি বলো তো। লেটস সে তোমার কাছে হচ্ছে পরীক্ষার আগে 2 ঘন্টা সময় আছে গতি চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার জন্য। এখন এই যে তোমার কাছে 2 ঘন্টা সময় আছে গতি চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার জন্য, তখন তুমি কিভাবে এই টাইমটাকে ম্যানেজ করবা বা কিভাবে টাইমটাকে ডিস্ট্রিবিউট করবা। যে কেউ আমার সাথে স্বীকার করবে ভাইয়া আমি কি করব, গতির সমীকরণ থেকে সবার আগে কিছু অঙ্ক করব
এবং লেখচিত্র থেকে কিছু অঙ্ক করব। অর্থাৎ আলটিমেটলি লেখচিত্রর ভিতরেই তো গতির সমীকরণ ব্যবহার করা লাগে। তুমি যদি লেখচিত্র থেকে 8-10টা অঙ্ক প্র্যাকটিস করো তখন কি হবে, তোমার গতির সমীকরণ আলটিমেটলি প্র্যাকটিস হয়ে যাবে। এবং তোমরা সবাই স্বীকার করবা যেহেতু ঘতে মার্ক বেশি, দেখো গতে মার্ক থাকে 3, ঘতে থাকে 4, আর খতে মার্ক কিন্তু তার তুলনায় কম। যদিও এখন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেটার হিসাব আলাদা। ঘতে মার্ক যেহেতু বেশি, সবাই স্বীকার করবে ভাই আমি আগে হচ্ছে যেহেতু রিভিশন দিচ্ছি, আমার আগে ঘগুলো একটু প্র্যাকটিস করা দরকার। অর্থাৎ আমি সবার আগে গতির সমীকরণ লেখচিত্রগুলো প্র্যাকটিস করব। এরপর আমি পরন্ত নিক্ষিপ্ত বস্তুর কিছু সিকিউ প্র্যাকটিস করব। তারপর শেষে কি করব, শেষে আমি হচ্ছে একটু সংজ্ঞাগুলা দেখে যাব। তাতে আমার কি হবে, ওভারঅল এমসিকিউও কভার হয়ে যাবে, সংজ্ঞাগুলাও কভার হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ আমরা জানি এমসিকিউতে কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাথ দেয়। তো তুমি যদি সিকিউ এর জন্য গতির সমীকরণ প্র্যাকটিস করো, তুমি এমসিকিউও কিন্তু সব অ্যান্সার করতে পারবা। আশা করি সবাইকে বুঝাইতে পারছি যে ভাই আমরা সাবজেক্ট অ্যানালাইসিসটাকে কিভাবে ব্যবহার করব। কারণ অনেকে কিন্তু ভাবে যে ভাইয়া এই চার্টটা একটা ইউজলেস চার্ট বা এটার খুব বেশি ব্যবহার নেই, শুধু সংখ্যা লেখা। বাট যারা এটাকে স্মার্টলি ইউজ করতে পারে তারা কিন্তু এখান থেকে গেইনার হয়। আচ্ছা চলো আমরা এরপর পরের চ্যাপ্টারে যাই, অর্থাৎ বল চ্যাপ্টারে যদি আমরা দেখি, বল চ্যাপ্টারে একইভাবে দেখবা ভাইয়া আমাদের নিউটনের যেই প্রথম সূত্র আছে ভরবেগ এবং সংঘর্ষ, খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ সিকিউ এর জন্য। দেখবে এখান থেকে সিকিউতে বেশ ডিসেন্ট অ্যামাউন্টের প্রশ্ন আসছে, ঘতে এমসিকিউও আসছে এবং একই সাথে আমাদের যেই খ আছে অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক সেখানেও আসছে। আর অনুধাবনমূলকটাই কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? তাই তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন বলতে যেটা, ওইটা আলটিমেটলি অনুধাবনমূলকেই বুঝে নিবা। কারণ তোমাদের তো এখন আলাদা করে মেবি সংক্ষিপ্ত প্রশ্নও লেখা লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র। এখান থেকে দেখবা কিন্তু খুব বেশি সিকিউ আসে না, ঘতে আসে না, আমাদের শুধু এমসিকিউ আর যেই খ আছে সেটা পড়লেই হবে। তারপর আছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল থেকে দেখবা অ্যাকচুয়ালি প্রশ্ন সিকিউ এর ঘতে আসেই না। তাই আমরা এই দুইটাকে টাইপকে বলতে পারি ঘ-এর জন্য লেস ইম্পর্টেন্ট, সিডি লেস ইম্পর্টেন্ট। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট কার জন্য, এমসিকিউ আর খ এর জন্য। আচ্ছা, এরপর যুক্ত বস্তুর ত্বরণ, সেটাও আমরা দেখতেছি। নর্মালি যুক্ত বস্তুর ত্বরণ থেকে আমরা যারা একটু অ্যাডভান্সড পড়াশোনা পছন্দ করি যুক্ত বস্তুর ত্বরণ দেখি, বাট বোর্ড এক্সামে যেহেতু এটা আসে না, তাই যুক্ত বস্তুর ত্বরণ একেবারেই বোর্ডের জন্য কম ইম্পর্টেন্ট বলা যায়। তাই আমরা এই টপিক মনে করো যারা এক্সামের আগে রিভিশন দিতে চাচ্ছি তারা চাইলে এই টাইপটা পুরোপুরি স্কিপ দিতে পারি। কারণ এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ এমসিকিউ আসে না, খতেও আসে না, শুধু ঘতে 2বার প্রশ্ন আসছে, যেটা কিন্তু 7 বছরের তুলনায় বেশ কম। আর এরপর ঘর্ষণ বল, এখান থেকে প্রায়ই প্রশ্ন থাকে। দেখো এমসিকিউতেও আছে, সিকিউতেও, খতেও ভালো অ্যামাউন্ট, ঘতেও ভালো অ্যামাউন্ট। আশা করি আমরা চ্যাপ্টার 3টা বুঝতে পারছি সবাই যে কিভাবে আমরা এটাকে অ্যাপ্রোচ নিব। চ্যাপ্টার 4 খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, স্পেশালি আমাদের সিকিউ এর জন্যে। এখানে যদি দেখো কাজ টপিকটা, যদিও কাজ, বিভব শক্তি, গতিশক্তি এরা রিলেটেড, অর্থাৎ আমরা বলতে পারি টাইপ 1 টাইপ 3 অ্যাকচুয়ালি রিলেটেড। টাইপ 1 টাইপ 3 খুবই রিলেটেড। এই জন্য দেখবা এখান থেকেও সিকিউতে নর্মালি কি করে, খ কাজ থেকে দেয় আর ঘ দেয় বিভব শক্তি গতিশক্তি থেকে। এই জন্য দেখো বিভব শক্তি গতিশক্তি থেকে ঘতে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, 40টা। এখান থেকে নর্মালি খতেও আসে, এমসিকিউও খুব ভালো অ্যামাউন্টে আসে, কাজ টপিক থেকেও আসে। শক্তির বিভিন্ন উৎস, নবায়নযোগ্য, অনবায়নযোগ্য, এগুলো নর্মালি এমসিকিউতে আসে, ঘ-এর জন্য ইম্পর্টেন্ট না, একেবারেই ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর আমাদের যেই ভর শক্তির সম্পর্ক আছে E=mc², এই সূত্রটা মোটামুটি আমরা সবাই জানি। এইটা থেকে কিন্তু দেখো ডিসেন্ট অ্যামাউন্টের কোয়েশ্চেন আসছে, এমসিকিউও ভালো আসে। ক্ষমতা কর্মদক্ষতা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? গতিশক্তি বিভব শক্তির পরেই এটা ইম্পর্টেন্ট।
এখান থেকে বিভিন্ন ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে দেয়, দুইটা ইঞ্জিনকে কম্পেয়ার করতে দেয় যে কোনটা আমরা ইউজ করলে বেশি লাভবান হব, আমাদের কর্মদক্ষতা থেকে ডিসিশন নেওয়া লাগে। দেখো এটা কিন্তু ভালো অ্যামাউন্টের কোয়েশ্চেন আসছে। এমসিকিউ যদিও একটু কম, বাট সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারটা দেখি, চ্যাপ্টার 7। এখানে প্রথমে আমাদের আছে টাইপ 1-এ কি সরল ছন্দিত স্পন্দন গতির পরিচয়, অর্থাৎ সরল ছন্দিত স্পন্দন গতি কোথায় আমরা পাই এবং আমাদের ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী এই সম্পর্ক। এখান থেকে যদি দেখো খুব বেশি প্রশ্ন কিন্তু আসে না, এমসিকিউতেও না, অন্যগুলাতেও না, তাই আমরা এটাকে বলতে পারি খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিক। বাট তরঙ্গ যদি দেখো, স্পেশালি তরঙ্গের মধ্যে আমাদের যেই রিলেশন আছে v ইকুয়ালস টু এফ ল্যামডা, এইখান থেকে যেমন এমসিকিউও আসে, ক খতেও আসে এবং গ ঘতেও কিন্তু মোটামুটি আসছে। শব্দ তরঙ্গতে শব্দ তরঙ্গের বেগ নির্ণয়, স্পেশালি যেখানে আমরা v1/v2 ইকুয়ালস টু √T1/T2 সম্পর্ক ইউজ করি, টেম্পারেচার আমরা কেলভিনে বসাই, ওই ধরনের রিলেশন থেকে কিন্তু এমসিকিউও আসে, ক খতেও আসে, গ ঘতেও আসে। তাই আমাদের এখানে কিন্তু এটা খুবই খুবই ইম্পর্টেন্ট টাইপ। ওকে, এরপর প্রতিধ্বনি প্রত্যেকটা সিকিউতে কিন্তু থাকেই, প্রত্যেকটা সিকিউতেই কিন্তু একটা লোক একটা দেয়াল থেকে কিছুটা দূরত্বে থাকে, বলে যে প্রতিধ্বনি শুনবে কিনা। অর্থাৎ আমরা যখন এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করব, আমাদের অ্যাপ্রোচ যেন এমন হয় যে আমি শব্দ তরঙ্গ প্র্যাকটিস করব, তাহলে আলটিমেটলি আমার তরঙ্গও হয়ে যাবে। শব্দ তরঙ্গ তরঙ্গ আর প্রতিধ্বনি প্র্যাকটিস করব। দেখো শব্দ দূষণ থেকে প্রশ্ন আসে না, আবার সরল স্পন্দন গতি থেকেও তেমন প্রশ্ন আসে না। তাই পরীক্ষার আগে কিন্তু এই ধরনের যেগুলো লেস ইম্পর্টেন্ট তাতে আমরা খুব বেশি টাইম ইনভেস্ট করব না, টাইম ইনভেস্ট করব ইম্পর্টেন্টগুলোতে। দেখো সবচেয়ে বেশি গ ঘতে আসে। আচ্ছা, এরপর আলোর প্রতিফলন যেই চ্যাপ্টারটা, স্পেশালি এখানে আমাদের আলোর প্রতিফলন আসলেই কিন্তু মনে পড়ে অবতল দর্পণের যেই 6টা চিত্র, দর্পণের যেই রশ্মি চিত্র, দেখো আয়নার রশ্মি চিত্র, 3 ধরনের আয়না, ঠিক আছে, সমতল, উত্তল, অবতল, 3 ধরনের আয়নার রশ্মি চিত্র থেকে দেখো সিকিউ এর আমাদের যেই গ ঘ আছে সেখানেও ভালো প্রশ্ন আসে, এমসিকিউতেও প্রশ্ন আসে। কিন্তু এটা যেহেতু রিটেন এলিমেন্ট বা এমসিকিউ এলিমেন্ট, এটা থেকে কিন্তু ক খতে প্রশ্ন দেখো খুব কম আসে। রেদার প্রশ্ন ক খতে কাদের থেকে বেশি আসে? আয়না থেকে ক খতে প্রশ্ন বেশি, আলোর প্রতিফলন থেকে অনেক বেশি, আয়নার রশ্মি চিত্র থেকে কিন্তু খুব কম। এমসিকিউ যদি দেখো এই চ্যাপ্টারে কিন্তু মোটামুটি সবগুলাই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, যদিও এটা থেকে একটু বেশি, বাট আমরা বলতে পারি সবগুলাই কিন্তু ডিসেন্ট। অর্থাৎ এমসিকিউ এর জন্য আমাকে বুঝতে হবে এই চ্যাপ্টারটা আমাকে হোল পুরাটাই কিন্তু পড়তে হবে, অর্থাৎ আমি পুরাটাই গো থ্রু করব এমসিকিউ এর জন্য। আর সিকিউ এর জন্য স্পেশালি ক খতে প্রথম 2টা টাইপ বেশি ইম্পর্টেন্ট, 3 আর 4 কিন্তু লেস ইম্পর্টেন্ট। কিন্তু গ ঘতে যে আবার দেখো, গ ঘতে কিন্তু রশ্মিচিত্র, বিবর্ধন, এগুলা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমাদের স্থির বিদ্যুৎ যেই চ্যাপ্টার, এইটা আমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন অনেক কম আসছে, তার মানে এটা সবচেয়ে কম ইম্পর্টেন্ট। বাট আবারও বলি, আমি কিন্তু শুরুতেই এটা বলছিলাম যে এই চ্যাপ্টারটা কয়েক বছর কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, এই কারণে এখান থেকে প্রশ্ন কম। তার মানে কিন্তু এই না যে এখান থেকে তোমরা প্রশ্ন পাবা না, তোমরা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন পাবা। আর এই চ্যাপ্টারটা কিন্তু একটু সহজ, ঠিক আছে, স্ট্রেইট ফরওয়ার্ড প্রশ্ন করে অ্যান্সার করতে হয়, তাই এটা অ্যান্সার করা খুবই ওয়াইজ ডিসিশন। এখান থেকে আমরা যদি দেখি যে আসলে ইম্পর্টেন্ট টাইপ সিকিউ এর ক্ষেত্রে কোনগুলা, সিকিউ এর ক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো ভাইয়া তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ধারক, এই 2টা পার্ট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য। স্পেশালি এখান থেকে প্রশ্ন থাকে নিরপেক্ষ বিন্দু বের করার, নিরপেক্ষ বিন্দু। নিরপেক্ষ বিন্দু বলতে তোমার হচ্ছে, তোমরা অনেকেই জানো যে 2টা ভিন্ন ভিন্ন চার্জের মাঝে আরেকটা স্পেশাল বিন্দু থাকে, মাঝে বা অনেক ক্ষেত্রে বাইরেও হয়, যেই স্পেশাল বিন্দুটাতে নতুন কোনো চার্জ রাখলে সেটা কোনো বল অনুভব করে না, আকর্ষণ বিকর্ষণ অনুভব করে না, ওই স্পেশাল বিন্দুটাকেই কিন্তু আমরা নিরপেক্ষ বিন্দু বলতেছি। নিরপেক্ষ বিন্দু নির্ণয়ের ম্যাথ কিন্তু প্রায়ই আসে, ঠিক আছে, সেটা আমাদের পারতে হবে। আর তারপর এখান থেকে আর কি কি লাগে ভাইয়া, ধারকে দেখবা
প্রশ্ন যদিও কম দেখতেছো বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট। সিকিউতে গ ঘতেও আসছে, ক খতেও আসছে। ধারকের সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট, ধারকের একক ফ্যারাডে, ব্যবহারিক একক বা আমরা বাস্তব জীবনে কোনটা বেশি ইউজ করি মাইক্রো ফ্যারাডে। এই প্রশ্নগুলো কিন্তু প্রায়ই আসে এমসিকিউতে ক খতে। তড়িৎ বিভব রিলেটেড এমসিকিউও দেখো মোটামুটি আসছে, ক খতে খুব বেশি আসে নাই কিন্তু গ ঘতে আসছে মোটামুটি। আধান আর বৈদ্যুতিক আবেশ এটা কিন্তু সিকিউ এর জন্য, সিডি এর জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে, নট ইম্পর্টেন্ট ফর সিডি। যদিও এখানে 3টা প্রশ্ন দেখতেছো, মানে আপাতপক্ষে দেখে মনে হবে আপাত দৃষ্টিতে যে ভাইয়া এইটার আর এইটার মনে হয় গ ঘ এর জন্য ইম্পর্টেন্স কাছাকাছি, বাট এখানে কিন্তু আসমান জমিনের তফাৎ, ঠিক আছে। তো এইটা কিন্তু সিডি এর জন্য একেবারেই ইম্পর্টেন্ট না। চার্জ আর বৈদ্যুতিক আবেশ যদি আসে কিছু কিছু ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন আছে এটা একটু বের করতে দেয়। যদি একান্তই আসে তোমাদের একটা জিনিসই আসবে, সেটা হচ্ছে কতগুলো ইলেকট্রন আছে। কতগুলো ইলেকট্রন আছে, অর্থাৎ আমরা যেখানে কিউ সমান এরই সূত্রটা ব্যবহার করি সেই সূত্রের একটা অঙ্ক। এছাড়া নর্মালি অন্য কোনো কিছুতে গ ঘতে আসে না। আর এমসিকিউ যদি দেখো, এমসিকিউ এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, আর মোটামুটি বাকিগুলো আছে। ক খ এর জন্যে পুরো চ্যাপ্টারই কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। তাই আমরা এখান থেকে যা যা বুঝলাম যে আসলে আমরা কোন চ্যাপ্টারে কতটুকু টাইম দিব, যেটা শুরুতেই আমরা যেই চার্টটা দেখছি এই চার্টটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আসলে আমরা কোন চ্যাপ্টারে কতটুকু টাইম ইনভেস্ট করব বা কোনখান থেকে আমরা কতগুলা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। যেমন গতি চ্যাপ্টার থেকে তুমি যদি দেখো, গতি চ্যাপ্টার থেকে তোমাকে বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কাজ ক্ষমতা শক্তি থেকে বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন বেশি আসে। তুলনামূলক ধরো আলোর প্রতিফলনের থেকে ওইগুলার ইম্পর্টেন্সটা বেশি, প্র্যাকটিসও করতে হবে বেশি। আর এগুলাই কিন্তু টাইপ, ম্যাথের মধ্যে কিন্তু তোমরা জানো অনেক রকমের অ্যাপ্রোচ নেওয়া লাগে, তো এখানে কিন্তু ম্যাথের অ্যাপ্রোচেও ডিফারেন্স থাকে। তাই তুমি যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবা তোমার কিন্তু প্রিপারেশন ততই ভালো হবে। আর এমসিকিউ এর জন্য সাজেশন থাকবে, তোমরা পুরো চ্যাপ্টারটাই গো থ্রু করবা, কোয়েশ্চেন ব্যাংক থাকলে কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখবা, কারণ বোর্ডের এমসিকিউ কিন্তু দেখবা আলটিমেটলি বিগত বছরের যেই প্রশ্ন সেগুলোই বারবার রিপিট হয়। আর এমসিকিউ এর যেই অঙ্কগুলো থাকে সেগুলো জাস্ট ডেটাগুলো চেঞ্জ হয়, আর কিছুই কিন্তু চেঞ্জ হয় না। তো এই ছিল আমাদের মোটামুটি সাবজেক্ট যেই অ্যানালাইসিস, এটার ডিস্ট্রিবিউশন, আর আমরা মোটামুটি সবগুলো চ্যাপ্টার থেকেই ডিসকাস করার চেষ্টা করছি। যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি তোমাদের বোর্ড পরীক্ষার যেই প্রস্তুতি চলতেছে সেটা যেন খুবই খুবই ভালো যায়, এবং তোমাদের যে আসন্ন বোর্ড পরীক্ষা সেটা যেন তোমরা সবাই ভালো মতো অ্যাটেন্ড করতে পারো এবং তোমাদের জন্য একটা ভালো রেজাল্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।